আমরা প্রত্যেকে কোনো না কোনো রাষ্ট্রের নাগরিক। পৃথিবীর প্রত্যেক মানুষ কোনো না কোনো রাষ্ট্রের নাগরিক। রাষ্ট্রহীন কোনো মানুষ হয় না, কিন্তু রাষ্ট্রহীন মানুষ আবার হয়। কিভাবে হয় না, যখন কোনো ব্যক্তি অন্য কোনো রাষ্ট্রের সদস্য, সে নিজ দেশে কোনো অত্যাচার বা অন্য কোনো সমস্যার কারণে সে অন্য কোনো রাষ্ট্রে গিয়ে বসবাস করে, তাদেরকে আমরা অভিবাসী বলি। এটা এক ধরনের অন্য রাষ্ট্রের পলায়ন। আর আরেকটা হচ্ছে যে সে তার নিজের উজ্জ্বল জীবনযাত্রার জন্য, কাজের সুবিধার জন্য বা অন্য কোনো কারণের জন্য সে নিজের দেশ ছেড়ে অন্য দেশে গিয়ে যায়, অবৈধ উপায়ে যায়, তাদেরকে আমরা অনুপ্রবেশকারী বলি। এই দুটো কনসেপ্ট সারা পৃথিবীতেই চলে। বর্তমানে আমাদের ভারতবর্ষেও এই অভিবাসী এবং অনুপ্রবেশকারী, এই দু ধরনের কনসেপ্ট নিয়ে খুব চর্চা চলছে। তার কারণ, ভারতবর্ষে যে নির্বাচন হয়, ভারত একটি গণতান্ত্রিক দেশ, এবং সেই গণতান্ত্রিক দেশে সরকার তৈরি হয় নির্বাচনের মাধ্যমে। সেই নির্বাচন যারা কন্ডাক্ট করে, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, তারা এসআইআর চালু করেছে, যার মাধ্যমে প্রত্যেক নাগরিককে প্রমাণ দিতে হচ্ছে যে সে বৈধ নাগরিক। কেন বৈধ নাগরিক? হিসেব বলে, নিয়ম হচ্ছে যে নির্বাচন কমিশনের কাজ হচ্ছে সুস্পষ্ট, বৈধ এবং নিরপেক্ষ নির্বাচন প্রণালী বা প্রক্রিয়া পরিচালনা করা। কোনো ব্যক্তির নাগরিকতা যাচাইয়ের ক্ষমতা কিন্তু তার নেই। সেটার ক্ষমতা আছে স্বরাষ্ট্রমন্ত্রী, হোম মিনিস্টার। কিন্তু নির্বাচন কমিশন এসআইয়ের মাধ্যমে নাগরিকত্বের নথি কেন যাচাই করছে না? এই কারণে যাচাই করছে যাতে করে যে সরকার তৈরি হয় বা ভোট একমাত্র নাগরিক দিতে পারে, কোনো বিদেশি তো ভোট দিতে পারে না। তো যদি ভোট দিতে হয়, তাহলে নাগরিককে সেটা ঠিক হতে হবে যে সে ভোট দেওয়ার অধিকারী কিনা। সেই কারণেই নির্বাচন কমিশন নথি যাচাই করছে যে অ্যাকচুয়ালি কে ভোট দেওয়ার অধিকারী। সেই জন্য এসআইআর চালু হয়েছে। এ নিয়ে অনেক সমালোচনা থাকতে পারে, কোর্টে কেস চলছে, সুপ্রিম কোর্টে। তামিলনাড়ু সরকার, পশ্চিমবঙ্গ সরকার ছাড়া অনেক বিরোধী সরকার, যেখানে অন্যান্য দল ক্ষমতায় আছে, তারা সুপ্রিম কোর্টে কেস করেছে, সেখানে কেস চলছে, সেটা আলাদা প্রশ্ন। কিন্তু বর্তমানে যে এসআইআর চলছে, সেই এসআইআর অনুযায়ী কিন্তু প্রত্যেক নাগরিককে তার নাগরিকত্বের প্রমাণ দিতে হচ্ছে। এই যে আমি শুরুতে বললাম যে রাষ্ট্রহীন নাগরিক হয় না, দুটো কনসেপ্ট চালু হয়। একটা হচ্ছে মাইগ্রেন্টস, অভিবাসী, আর একটা হচ্ছে অনুপ্রবেশকারী। এই যে দুটো বিষয়, এই দুটো বিষয় কিভাবে ঠিক হয়? এইভাবে ঠিক হয় যে প্রত্যেক রাষ্ট্র তার নিজস্ব কিছু নিয়ম নীতি থাকে, আইন থাকে, যার মাধ্যমে সে ঠিক করে যে তার নাগরিক কে হবে। এবং সেই আইন কানুনের মধ্যে যদি কেউ ফিট হয়, তাহলে সে নাগরিক, যদি না হয় তাহলে সে নাগরিক না। ভারতবর্ষের সংবিধানে 5 থেকে 11 নম্বর ধারায় নাগরিক কে হতে পারে সেই নিয়ে আলোচনা আছে। এবং এক্ষেত্রে 1955 সালে পার্লামেন্টে একটা আইন তৈরি হয়েছিল প্রথম। সেই আইন অনুযায়ী বলা হয়েছে কে নাগরিক, কে নাগরিক। এবং আমরা সেই নাগরিকের ওই আইনটাকে বেশ ধরে পরবর্তীকালে অনেক সময় নাগরিকত্ব আইন 86 সালে, 2013 সালে, 91 সালে বিভিন্ন সময় নাগরিকত্বের যে আইন, সেটা সংশোধন হয়েছে। তো আমরা সেই হিসাবে দেখে নেব যে পার্লামেন্টের যে আইন এবং সংবিধান, সে অনুযায়ী নাগরিকত্ব 1955 সালে প্রথম যে সিটিজেনশিপ অ্যাক্ট, সে অনুযায়ী কে নাগরিক। তো প্রথম যখন 1955 থেকে 1987 সালে, এই যে সময়কালটা 1950, অর্থাৎ এই সময় আমাদের সংবিধান চালু হয়েছে 26শে জানুয়ারি 1950। সেই সময় থেকে 1987 পর্যন্ত যে সমস্ত মানুষ ভারতবর্ষে জন্মগ্রহণ করেছে, তারা সবাই কিন্তু নাগরিক। অর্থাৎ 1950 সাল থেকে 1987 সাল পর্যন্ত যে কেউ ভারতবর্ষে জন্মগ্রহণ করে থাকবে কেন, তার প্রাথমিক শর্ত হচ্ছে সে এই সময়টার মধ্যে যে জন্মগ্রহণ করে থাকে, তাহলে সে ভারতের নাগরিক। দ্বিতীয় কি, যদি কারো জন্ম 1987 থেকে 2004 সালের মধ্যে হয়, তাহলে সে তখনই নাগরিক হতে পারবে যদি তার বাবা বা মা যে কোনো একজন ভারতের নাগরিক হয়। বাবাকে নাগরিক হতে হবে বা মাকে নাগরিক হতে হবে, যদি কারোর জন্ম 6 সালের পরে।
যদি 2004-এর পরে কারো জন্ম হয়ে থাকে তাহলে কি হবে না, বাবা বা মা একজন নাগরিক এবং অন্যজন অবৈধ অভিবাসী নয়। যে বলছি না অভিবাসী মাইগ্রেন্ট, যে যে অন্য দেশ থেকে এখানে এসছে, যে সিটিজেনশিপ পায়নি, যে এখনো নাগরিক কিনা সেই বিচার হয়নি, সেরকম হলে হবে না। বাবা বা মা যে কোনো একজন নাগরিক হতে হবে, তাহলেই কিন্তু সে নাগরিকত্ব পাবে। ঠিক আছে, অবৈধ অভিবাসী আর অন্যজন হলে হবে না, যে কোনো একজন নাগরিক হতে পারে। অর্থাৎ তার বাবা একজন, বাবা ভারতীয় হতে পারে, মা বিদেশি হতে পারে। ঠিক আছে, কিন্তু অবৈধ অনুপ্রবেশকারী বা অভিবাসী না। দুই হচ্ছে কি না, বংশসূত্রে 1950 থেকে 1992 সাল, এই যে সময়কাল, এই সময়কাল যদি বাবার নাগরিকত্ব থাকে, অর্থাৎ যে সন্তান যার নাগরিকত্ব নিয়ে কথা হচ্ছে তার পিতা যদি ভারতবর্ষের নাগরিক হয়, তাহলে সে অটোমেটিক্যালি ভারতের নাগরিক। ঠিক আছে, যদি 92 সালের পরে হয়, যদি জন্ম হয়, তাহলে বাবা বা মা যে কোনো একজনকে ভারতের নাগরিক হতে হবে। তার সমস্ত নথি থাকতে হবে। সেই নথি কি কি থাকবে সেটা আমরা পরের ভিডিও আলোচনা করব। এবং 92 সালের পরে যাদের জন্ম, তাদের কিন্তু জন্ম রেজিস্ট্রেশন বাধ্যতামূলক। অর্থাৎ তার বৈধ জন্ম সার্টিফিকেট থাকতে হবে। এবং যদি তার বিদেশে জন্ম হয়, ঠিক আছে, সে বিদেশে জন্ম হলেও কিন্তু তার বার্থ সার্টিফিকেট থাকতে হবে, তাহলেই কিন্তু সে নাগরিকত্ব পাবে। ঠিক আছে, 3 নম্বর কি না, সিটিজেনশিপ বাই রেজিস্ট্রেশন, অর্থাৎ ভারতীয় বংশোদ্ভূত, পার্সন অফ ইন্ডিয়া অরিজিন। অর্থাৎ বাবা মা কেউ একজন বা তার বংশের কেউ ভারতের নাগরিক, কিন্তু তার জন্ম হয়েছে বিদেশে, সে ভারতীয় বংশোদ্ভূত হিসেবে। আমরা যেমন বিভিন্ন ক্ষেত্রে দেখি যে আমেরিকায় এই ব্যক্তি কাজ করেছে, যেমন এই মুহূর্তে আহ নিউ ইয়র্কের মেয়র মামদানি, সে একজন ভারতীয় বংশোদ্ভূত, যার মা হচ্ছে মীরা নায়ার, চিত্র পরিচালক। তাকে আমরা ভারতীয় বংশোদ্ভূত বলছি। ঠিক আছে, কারণ সে আমেরিকার নাগরিক। ঠিক আছে, তো সে যদি চায় যে সে ভারতের নাগরিক হবে, যেহেতু তার মা ভারতীয়, সেই হিসাবে সে বংশসূত্রে কিন্তু নাগরিক হতে পারে। তাহলে তাকে ভারতের নাগরিক হিসাবে রেজিস্ট্রেশন করতে হবে। ঠিক আছে, আর কি না, যদি কারণ ভারতীয় নাগরিকের সাথে বিবাহ হয়, অর্থাৎ সে বিদেশি, এরকম বহু বিদেশি আছে যারা ভারতে বিয়ে করেছে, অর্থাৎ আহ ভারতীয় কোনো পুরুষের সাথে বিয়ে করেছে এবং 7 বছর ধরে সে ভারতে বসবাস করছে, অথবা কোনো ভারতীয় মহিলাকে বিয়ে করেছে এবং সে 7 বছর ধরে ভারতে বসবাস করছে, তাহলে কিন্তু সে রেজিস্ট্রেশনের জন্য অ্যাপ্লাই করে ভারতীয় নাগরিক হতে পারে। ঠিক আছে, আর কি না, এই যে বললাম 7 বছর ধরে বসবাস করতে হবে, 7 বছর বসবাস করতে হবে এবং কিছু শর্ত পূরণ করতে হবে। শর্ত পূরণ গুলো হচ্ছে যে সে ভারতকে নিজের দেশ মনে করে, তার ভারতের কৃষ্টি কালচারের প্রতি তার সহানুভূতি রয়েছে, সে ভারতের যে অখণ্ডতা, সে অখণ্ডতা বিশ্বাস করে, সার্বভৌমতা বিশ্বাস করে। এই বিষয়গুলি যদি তার ধ্যান ধারণার মধ্যে পাওয়া যায়, তাহলে কিন্তু তাকে নাগরিকত্ব দেওয়া যেতে পারে। ঠিক আছে, আর একটা কি না, স্বাভাবিকরণের মাধ্যমে নাগরিকত্ব, সিটিজেনশিপ বাই ন্যাচারালাইজেশন। কেউ যদি কমপক্ষে 12 বছর ধরে বৈধভাবে বসবাস করে, অর্থাৎ সে কোনো কারণে ভারতবর্ষে বসবাস করছে, বৈধভাবে বসবাস করছে, মানে সে অন্য দেশের নাগরিক, ব্যবসা সূত্রে, চাকরির সূত্রে সে তার ভিসা নিয়ে, ভিসা এক্সটেন্ড করে 12 বছর ধরে বসবাস করছে, এবং সে নাগরিকত্বের যদি আবেদন করে, তাহলে সরকার তাকে নাগরিকত্ব দিতে পারে। আর কি না, 14 বছর যদি সে একটানা বসবাস করে, তার মধ্যে 11 বছর এবং শেষ 12 মাস অবিচ্ছন্ন বসবাস। অর্থাৎ দেখা যাচ্ছে সে 14 বছর ধরে বসবাস করছে, সেই 14 বছরের মধ্যে টানা শেষ 11 বছর এবং 12 মাস, মানে শেষ 1 বছর সে দেশের বাইরে যায়নি, অন্য কোনো জায়গা যায়নি। অর্থাৎ সে বিদেশি নাগরিক, ভারতে ব্যবসা সূত্রে, চাকরি সূত্রে বসবাস করে থাকে, শেষ 12-14 বছর ধরে বসবাস করছে, এবং শেষ 1 বছর সে নিরবিচ্ছিন্ন বসবাস করছে, সে একবারের জন্য দেশের বাইরে যায়নি, ভারতেই সে থাকে। সেক্ষেত্রে সে যদি রেজিস্ট্রেশনের জন্য আবেদন করে নাগরিকত্বের জন্য, তাহলে কিন্তু সে স্বাভাবিকভাবে নাগরিক হবে। এবং তাকে অবশ্যই ভালো চরিত্রের অধিকারী হতে হবে। ভালো চরিত্রের অধিকারী কিভাবে বুঝবে, তার নামে কোনো রকম কেস থাকলে হবে না, ক্রিমিনাল কেস
বা অন্য কোনো রকম কেস, তার এগেনস্টে কোনো অভিযোগ, এগুলো যেন না থাকে। এবং ভারতের প্রতি যে সে সারা জীবন আনুগত্য থাকবে তার শপথ তাকে নিতে হবে, তাহলে কিন্তু সে স্বাভাবিকভাবে নাগরিকত্ব দান করে। ঠিক আছে। আরেকটা কি, ভূখণ্ড সংযোজনের মাধ্যমে নাগরিকত্ব। ঠিক আছে। যে আমরা জানি ভারতবর্ষের বহু জায়গা, সেগুলো আমরা 47 সালে স্বাধীনতা পেলেও সঙ্গে সঙ্গে অনেক জায়গা আমরা এই মুহূর্তে যে সমস্ত জায়গাগুলো আমাদের মধ্যে আছে, যেমন সিকিম আছে, গোয়া আছে, ঠিক আছে, দমনদ্বীপ, চন্দননগর আমাদের পশ্চিমবঙ্গে, চন্দননগর, তারপরে দমনদ্বীপ, গোয়া, এইগুলো পর্তুগিজদের অধীনে ছিল। ঠিক আছে। তো এই জায়গাগুলো কিন্তু পরবর্তীকালে আমাদের ভারতের সাথে যুক্ত হয়েছে। তো যেহেতু সে যখন ভারতের সাথে যুক্ত হয়েছে, তখন তার নাগরিকদের আলাদা করে নাগরিকত্বের আবেদন করতে হবে না। যেহেতু তারা ভারতের ভূখণ্ডে অন্তর্ভুক্ত হয়েছে, তারা স্বাভাবিকভাবে নাগরিকত্বের অধিকার পাবে। এটাকে আমরা ভূখণ্ড সংযোজনের মাধ্যমে নাগরিকত্ব বলছি। ঠিক আছে। কতগুলো বিষয় আমাদের এখানে মনে রাখতে হবে। সেটা হচ্ছে, ভারতের ডুয়েল সিটিজেনশিপ বা দ্বৈত নাগরিকত্ব স্বীকার করা হয় না। মানে একই সাথে তুমি বাংলাদেশের নাগরিক, ভারতবর্ষের নাগরিক, এরকম হবে না। তোমাকে যে কোনো একটা দেশের নাগরিক হতে হবে। ঠিক আছে। এবং যে যে শর্তগুলো বললাম সেগুলো, সেই শর্তগুলো তোমাকে পূরণ করতে হবে। এবং যদি ওভারসিজ সিটিজেনশিপ ইন্ডিয়া হয়, তাহলে অর্থাৎ যে হয়তো দেখা যাচ্ছে দীর্ঘদিন ধরে এই যে ওসিআই এর মাধ্যমে ভিসা নিয়ে ভারতে বসবাস করছে, সেটা কিন্তু দীর্ঘমেয়াদী ভিসা, সেটা নাগরিকত্ব নয়। ওইটা দেখিয়ে কোনো রকম ভাবে সে সমস্ত কিছু অধিকার সে পাবে না। ঠিক আছে। আরেকটা হচ্ছে যে ইলিগাল মাইগ্রেন্ট, যাদের আমরা বলি অবৈধ অভিবাসী, তারা কিন্তু কোনো অবস্থাতে নাগরিক হতে পারবে না। এটা খুব ইম্পর্টেন্ট। যে যারা দীর্ঘদিন ধরে ভারতবর্ষে অবৈধভাবে বসবাস করছে, যে মুহূর্তে এই যে যে বিতর্ক এখন চলছে, যে প্রতিদিন এই মুহূর্তে বর্ডার খোলা হয়েছে, প্রতিদিন আহ, ভারতবর্ষ থেকে বহু মানুষ, হ্যাঁ, জাতি ধর্ম নির্বিশেষে, যাদের অবৈধভাবে যারা এতদিন ধরে বসবাস করছিল, হ্যাঁ, তারা কিন্তু চলে যাচ্ছে বাংলাদেশে। কারণ তাদের এই দেশে তারা বৈধ নাগরিক নয়। এসআইআর এর জন্য কিছু নিয়ম কানুন ঠিক করা হয়েছে, যে 2002 সালের ভোটার লিস্টে যদি তার বাবা মায়ের নাম থাকে, হ্যাঁ, তাহলেই সে এদেশের নাগরিক। এবং যার নাগরিক সেটা নেই, তাহলে তাকে কোনো তার শিক্ষাগত যোগ্যতার প্রমাণ দেখাতে হবে, যে সে ওই সময় এখানে কোনো স্কুল কলেজে পড়তো, তাহলে, বা সে তার জাতিগত শংসাপত্র যদি সেই সময় হয়ে থাকে, বার্থ সার্টিফিকেট যদি থেকে থাকে, তাহলে সে নাগরিক। কিন্তু যারা অবৈধভাবে বসবাস করছে, স্বাভাবিকভাবে এমন অনেক ব্যক্তি আছে যারা এখনো পর্যন্ত বাবা মা বাংলাদেশ থাকে, সে কিন্তু এই দেশে তার সমস্ত রকম কাগজপত্র আছে এবং সেই দেশে বসবাস করে। তো স্বাভাবিকভাবে তার বাবা মার কোন রকম নাগরিকত্বের প্রমাণ এখানে নেই। এবং আমরা যে নাগরিকত্বের যে প্রমাণগুলো দেখলাম, যে শর্তগুলো দেখলাম, যে সেই শর্তগুলোর মধ্যে কিন্তু তাকে ফিট হতে হবে। প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু বাবার নাগরিকত্ব, বাবা মায়ের একজন নাগরিকত্ব, ঠিক আছে, এই জিনিসগুলো চাওয়া হয়েছে। এবং 12 বছরে একটানা বসবাস করা এবং বৈধভাবে বসবাস করা, সেই বিষয়গুলো চাওয়া হয়েছে। কিন্তু যাদের এগুলো নেই, তাদের কিন্তু নাগরিকত্ব পাওয়া সম্ভব নয়। এটা আমরা নাগরিকত্বের কিছু বিষয় নিয়ে আলোচনা করলাম। আমরা পরে আহ কি কি নথি থাকলে ভারতীয় নাগরিক হিসাবে গণ্য হতে পারে, কি কি প্রয়োজন নথি, সেগুলো নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।